ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার গায়ে হাত দেওয়ার? নিজের চেম্বারে বসে আছি, হঠাৎ একজন ভদ্রলোক চেম্বারে ঢুকে বলে, আপনি কি ডক্টর হাবিব? হ্যাঁ, কেন, কি হয়েছে? আমি আমার মেয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। আপনার মেয়ের ব্যাপারে মানে? আসলে বাবা, আমার মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো। আজ 3 মাস হয় ছেলেটা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। সেই থেকে আমার মেয়েটা বোবা হয়ে গিয়েছে, কারোর সাথে কথা বলে না, চুপচাপ রুমের মধ্যে বসে থাকে। অনেক বড় বড় ডক্টর দেখিয়েছি, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। ডক্টর আনোয়ার তোমার কথা বলল, তুমি নাকি এরকম পেশেন্টকে এর আগেও সুস্থ করেছো। আমার মেয়েটাকে তুমি সুস্থ করে দাও। ভদ্রলোক আমার হাত ধরে কান্না করে দেয়। একজন ডক্টর হিসেবে আমার পেশেন্টকে সুস্থ করাটা কর্তব্য। আপনি কান্না করবেন না, আপনার মেয়েকে সুস্থ করার সকল রকমের দায়িত্ব নিলাম। আপনার মেয়ে কাল হসপিটালে নিয়ে আসুন। এটাই তো সমস্যা বাবা, মেয়েটা রুম থেকে বের হতে চায় না। কেউ জোর করতে গেলে হাতের সামনে যা থাকে তাই ছুঁড়ে মারে। ওকে, চলুন আপনার বাসায় যাই, আগে আপনার মেয়েকে দেখি। আমি ভদ্রলোকের সাথে চেম্বার থেকে বের হয়ে ওনার গাড়ি করে চলে আসি ওনার বাসায়। ভেতরে আসতেই ছোট্ট একটা বাচ্চা মেয়ে দৌড়ে এসে বলে, আব্বু, উনি কে? উনি ডক্টর হাবিব, তোমার আপুকে উনি সুস্থ করে তুলবে। সত্যি আমার আপু আবার সুস্থ হয়ে যাবে? হুম, ছোট সোনা, তোমার আপু আবার আগের মধ্যে সুস্থ হয়ে যাবে। আমাকে তুমি তোমার আপু রুমে নিয়ে চলো। এরপর আমি ভদ্রলোক আর তার মেয়েকে নিয়ে চলে আসি তার বড় মেয়ের রুমে। রুমটা অন্ধকার। ভদ্রলোক লাইট অন করতেই একটা মেয়ে কিছু ছুঁড়ে মারে, এসে আমার কপালে লাগে। কপাল কেটে রক্ত বের হয়ে যায়। আমি কপালে হাত রেখে মেয়েটার দিকে তাকাই। মেয়েটা আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে দৌড়ে আমার কাছে এসে বলে, অভি, তুমি এসেছো? তোমার জন্য আমি কত দিন থেকে অপেক্ষা করছি তুমি জানো? তোমার কপাল তো কেটে গেছে, এসো আমি তোমার কপালে তুলো দিয়ে দেই। বলে মেয়েটি আমার হাত ধরে ওর বেডে নিয়ে বসিয়ে দেয়। আমি অবাক হয়ে মেয়েটার দিকে তাকিয়ে আছি আর ভাবছি, তার মানে এর বয়ফ্রেন্ডের নাম অভি। মেয়ের দিকে ভালো করে তাকিয়ে দেখতে থাকি। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, চুল কেমন উস্কো খুস্কো হয়ে আছে, আচরণ অনেকটা বাচ্চাদের মতো। ড্রয়ার খুলে তুলো বের করে আমার কপালে লাগিয়ে দিয়ে বললে, এই তো, এখন আর পড়ছে না। আচ্ছা অভি, তুমি আর আমাকে ছেড়ে চলে যাবে না তো? না, আমি আর তোমাকে ছেড়ে যাব না। তুমি নিজের কি অবস্থা করেছো? সবাই বলে তুমি নাকি মরে গেছো, কিন্তু আমি বিশ্বাস করি না। দেখেছো আব্বু, আমি তোমাকে বলেছিলাম না আমার অভি বেঁচে আছে? আচ্ছা, পরে কথা বলবে, এখন গিয়ে ফ্রেশ হয়ে এসো, খাবার খেতে হবে তো। তুমি আমার সাথে চলো, আবার যদি তুমি আমাকে ছেড়ে চলে যাও। আমি আর কখনো তোমাকে ছেড়ে সত্যি যাব না। লক্ষ্মী মেয়ের মতো গিয়ে ফ্রেশ হয়ে আসো। না, যাব না। তুমি আমার সাথে গেলেই আমি যাব। কেয়ার করব? এই মেয়ে আমাকে কেন ওর বয়ফ্রেন্ড ভাবছে? আমার মতো দেখতে ছিল নাকি? যাই হোক, এই মেয়েকে যত তাড়াতাড়ি সুস্থ করতে পারবো তত তাড়াতাড়ি এখান থেকে যেতে পারবো। ওয়াশরুমে গিয়ে মেয়েটাকে ফ্রেশ করে দিয়ে রুমে এসে আঙ্কেলকে বলি খাবার নিয়ে আসতে। আঙ্কেল ঠিক আছে বলে চলে যায়। মেয়েটা হুট করে এসে আমাকে কোলে বসে গলা জড়িয়ে ধরে বলে, আর কি করছো তুমি? তোমার আব্বু এসে এভাবে দেখলে কি হবে বলো? কে কি বলবে তাতে আমাদের কি? আমরা তো কিছুদিন পর বিয়ে করব। আচ্ছা ঠিক আছে, বিয়ের পর তুমি আমার কোলে বসো, এখন নামো। মেয়েটা আমার কোল থেকে নেমে পাশে বসে হাত জড়িয়ে ধরে রাখে। একটু পর আঙ্কেলের ছোট মেয়ে মুনা এসে মেয়েটার হাত ধরে বলে, আপু, তুমি কথা বলছো, আমার সাথেও কথা বলবে? তোর সাথে পরে কথা বলবো, অনেক কথা। এখন আমাকে অভির সাথে কথা বলতে দে। তুই যা তো। ভাইয়া, আমার আপু কবে ঠিক হয়ে যাবে? আমি মুনাকে কাছে এনে দুগালে হাত রেখে বলি, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুমি এখন তোমার আপুর থেকে একটু দূরে থাকো, কেমন? মুনা ঠিক আছে বলে চলে যায়। একটু পর আঙ্কেল এসে খাবার দিয়ে চলে যেতে নিলে আমি আঙ্কেলকে বলি, আঙ্কেল আমি আপনাকে একটা ইঞ্জেকশন লিখে দিচ্ছি, কাউকে দিয়ে নিয়ে আসুন। আচ্ছা বাবা, তুমি লিখে দাও। আমি আঙ্কেলকে ইঞ্জেকশন লিখে দেই। আঙ্কেল চলে যায়। আমি মেয়েটাকে খাবার খেতে বললে আমাকে খাইয়ে দিতে বলে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আর না করতে পারিনি, চুপচাপ মেয়েটাকে খাইয়ে দিতে থাকি। কি অদ্ভুত ভালোবাসা, একটা সুস্থ মানুষকে পাগল করে দেয়। খাবার খাইয়ে দিয়ে মুখ মুছে দেই। এর মধ্যে আঙ্কেল ইঞ্জেকশন নিয়ে আসে। আমি মেয়েটাকে ইঞ্জেকশন দিতে গেলে মেয়েটা বলে, এটা কিসের জন্য দিচ্ছ? তুমি যাতে তাড়াতাড়ি সুস্থ হতে পারো।
আমি তো সুস্থই আছি। তুমি আমার কথা না শুনলে আমি কিন্তু আবার চলে যাব। না, আমি শুনবো তোমার সব কথা, তবুও আমাকে তুমি ছেড়ে চলে যাবার কথা বলো না। আর কিছু না বলে মেয়েটার হাতে ইঞ্জেকশন দিয়ে আমার কোলে মাথা রেখে ধীরে ধীরে ঘুমিয়ে পড়ে। আমি মেয়েটাকে বালিশে শুয়ে দিয়ে নিচে চলে আসি। আঙ্কেল সোফায় বসে আছে, আমি গিয়ে আঙ্কেলের সামনে বসে পড়ি। কি বুঝলে বাবা, আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো? ইনশাল্লাহ। আচ্ছা, আপনার মেয়ে আমাকে অভি বলছে কেন? অভি ওর বয়ফ্রেন্ডের নাম ছিল, কিন্তু আমি ওই ছেলেকে কখনো দেখিনি। তোমাকে কেন অভি বললো আমিও বুঝতে পারিনি। আচ্ছা, আপনার মেয়ের সম্পর্কে সব কিছু আমাকে বলুন, এসব আমার প্রয়োজন হবে। তোমার পেশেন্টের নাম চাঁদ, এবার মাস্টার 2য় বর্ষে পড়ছিল, আর এই ছেলের সাথে মনে হয় 2 বছর সম্পর্ক ছিল। ও আচ্ছা, আমি তাহলে এখন আসি। ঘুমিয়ে ইঞ্জেকশন দিয়ে দিয়েছি, 3-4 ঘন্টার মধ্যে ঘুম থেকে উঠবে না। ঘুম থেকে উঠে ঝামেলা করলে আমাকে কল করে জানাবেন। আর চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। ঠিক আছে বাবা, আর এই নাও তোমার ফ্রি। আমি আঙ্কেলের থেকে টাকা নিয়ে ওনার বাসা থেকে বের হয়ে বাসার দিকে যেতে থাকি। চলুন বাসায় যেতে যেতে আমার পরিচয়টা দিয়ে দেই। আমি হাবিব, তবে নামের আগে এখন ডাক্তার শব্দটা বলতে হয়। 1 বছর আগে ডাক্তারি পাশ করে বের হই। বাসায় আম্মু ছাড়া আর কেউ নেই। আম্মু অনেক কষ্ট করে আমাকে মানুষ করেছে। বাসার সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া দিয়ে বাসার সামনে এসে কলিং বেল দেই। দরজা খুলে আম্মু আমাকে দেখে বলে, আজ একটা পেশেন্টের বাসে গিয়েছিলাম আম্মু। মেয়েটা একটা ছেলেকে ভালোবাসতো। ছেলেটা মারা গেছে 3 মাস আগে, আর মেয়েটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। এখন ওখান থেকে আসলাম। কিন্তু তোর কপালে কি হয়েছে? এমন করে কাটলো কি করে? এরপর আম্মুকে সব বলি। সব শুনে আম্মু বলে, এর জন্য কিছু ছুঁড়ে মারতে হয়? কতটা কেটে গেছে? কিছু হবে না আম্মু, আমি রুমে যাচ্ছি বলে রুমে চেঞ্জ করে শুয়ে থাকি। সন্ধ্যায় মোবাইলের রিংটোন ঘুম ভেঙে যায়। মোবাইল হাতে নিয়ে দেখে আঙ্কেল কল করেছে। হুম আঙ্কেল বলুন। বাবা চাঁদ ঘুম থেকে উঠে গেছে, আর তোমাকে দেখতে না পেয়ে পাগলামি করছে। আপনি মোবাইলটা চাঁদের কাছে নিয়ে যান। এই নে, অভি তোর সাথে কথা বলবে। অভি, তুমি আবার আমাকে ছেড়ে কোথায় চলে গেছো? তুমি এখনই আমার কাছে আসো। তুমি একদম পাগলামি করবে না। লক্ষ্মী মেয়ের মতো গিয়ে গোসল করে চেঞ্জ করে বসে থাকো, আমি 30 মিনিটের মধ্যে আসছি। তুমি যদি 30 মিনিটের মধ্যে না আসো, তাহলে আমি কিন্তু কিছু করে ফেলবো। 30 মিনিটের থেকে 1 সেকেন্ডও লেট হবে না। ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি ঠিক আছে বলে কল কেটে ওয়াশরুমে চলে যাই। ফ্রেশ হয়ে চেঞ্জ করে নিচে আসতে আম্মু বলে, কি রে হাবিব, তুই এখন আবার কোথায় যাচ্ছিস? তোমাকে যে মেয়েটার কথা বললাম ওর কাছে, আমাকে না দেখে পাগলামি করছে। যেতে হবে আমাকে আম্মু। আচ্ছা, বেশি লেট করিস না, তাড়াতাড়ি চলে আসিস। আমি হয়তো আজকে নাও আসতে পারি আম্মু, তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। আমার কাছে তো বাসার চাবি আছেই। বলে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসি। আপনারা হয়তো ভাবছেন আমার গাড়ি থাকলে আমি তখন কেন রিক্সা করে আসলাম। আসলে আমি খুব একটা গাড়ি ব্যবহার করি না, গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকি। সে কখন থেকে অভির জন্য অপেক্ষা করছি, কিন্তু এখনো আসছে না। 30 মিনিট হতে আর 2 মিনিট বাকি। ড্রয়িং রুমে মন খারাপ করে বসে আছি, তখনই বাসার কলিং বেল বেজে ওঠে। আমি গিয়ে দৌড়ে দরজা খুলে দেখি অভি। চাঁদ আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। আঙ্কেল সবাই বসে আছে, পাশেই মুনা বসে আছে। এই মেয়েকে সুস্থ করতে এসেছি নাকি প্রেম করতে বুঝতে পারছি না। আমি ডক্টর থেকে না প্রেমিক হয়ে যাই। তুমি এত লেট করলে কেন? আঙ্কেল আর মুনা এখানে বসে আছে, এভাবে তাদের সামনে জড়িয়ে ধরতে হয় না। চাঁদ আমাকে ছেড়ে দিয়ে মুখে হাত দিয়ে আঙ্কেল আর মুনার দিকে তাকিয়ে শব্দ করে হেসে দেয়। আমি তো ভুলেই গেছি তোমরা এখানে আছো। তাই আপু, তোমার এখন মনে হয়েছে আমরা এখানে আছি? এই পিচ্চি চুপ, আমি আমার বরকে আমি জড়িয়ে ধরেছি, তোর কি? বলে আমি আঙ্কেলের সাথে কিছু কথা বলে চাঁদকে নিয়ে ওর রুমে চলে আসি। ড্রেসিং টেবিলের সামনে চাঁদকে বসিয়ে দিয়ে আমি ওর চুল মুছতে গেলে চাঁদ বলে, 1 মিনিট, তুমি আমার চুল মুছে দিবে। আমি এগুলো মোবাইলে ভিডিও করে রাখবো, তুমি যখন কাজে যাবে আমি এগুলো দেখব। বলে মোবাইলে ভিডিও অন করে একপাশে রেখে দেয়। আমি খুব যত্ন করে চাঁদের চুলগুলো মুছে দেই। চাঁদ মাঝে মাঝে দুষ্টুমি করছে, কখনো আমার হাতে কিস করছে, আবার কখনো ঘুরে আমাকে জড়িয়ে ধরছে। চুল মোছা হলে চুল দিয়ে তেল দিয়ে দেই। উস্কো খুস্কো চুলগুলো এখন খুব সুন্দর হয়ে গেছে।
আগে বুঝতে পারিনি চাঁদের চুল এতটা বড়। এখন দেখি কোমর ছাড়িয়ে কিছুটা নিচে। চাঁদ উঠে একটা শাড়ি আমার দিকে এগিয়ে দিয়ে বলে, শাড়িটা তুমি নিজ হাতে আমাকে পরিয়ে দাও। কি বলছো তুমি? দেখো চাঁদ, এটা ঠিক নয়। আর তাছাড়া আমাদের এখনো বিয়ে হয়নি, এখন তুমি পরে নাও। বিয়ের পর আমি তোমাকে রোজ পরিয়ে দিব, কেমন? তাহলে চলো আমরা আজ বিয়ে করে ফেলি। আজ কী করে বিয়ে করব? তুমি তো এখন অসুস্থ, আগে সম্পূর্ণ সুস্থ হয়ে নাও, তারপর আমরা বিয়ে করব। এখন মানে এখন। আব্বু, আব্বু। চাঁদের চেঁচামেচি শুনে আঙ্কেল রুমে এসে বলে, কি হয়েছে মা, তুই চিৎকার করছিস কেন? আমি অভিকে আজ বিয়ে করব, তুমি আমাদের বিয়ের ব্যবস্থা করো। চাঁদের কথা শুনে আমি আর আঙ্কেল একে অপরের মুখের দিকে তাকিয়ে আছি। তোদের বিয়ে তো হবে। অভি বাবা, তুমি চাঁদকে বলনি সামনের মাসে 10 তারিখে তোমাদের বিয়ে? আরে হ্যাঁ, তাই তো, আমি তো তোমাকে বলতে ভুলে গেছি। আমি কোনো কথা শুনতে চাই না, এখন আমার আর অভির বিয়ে হবে বাস। চাঁদ কিছু না বলে একটা ছুরি হাতে নিয়ে ওর অন্য হাতে টান দেয়। মুহূর্তে হাতটা রক্তে লাল হয়ে গেছে। আমি দৌড়ে গিয়ে চাঁদের হাত ধরতে গেলে চাঁদ পেছনে সরে গিয়ে বলে, কেউ ধরবে না আমাকে, আমাকে কেউ ভালোবাসে না। প্রচণ্ড রাগ হয় আমার। চাঁদের কাছে গিয়ে ঠাস করে ওর গালে একটা থাপ্পড় দিয়ে হাত থেকে ছুরিটা ফেলে দিয়ে প্যাকেট থেকে রুমাল বের করে ওর হাত বেঁধে দেই। আমি চাঁদকে ছেড়ে দিয়ে অন্যদিকে ঘুরে দাঁড়িয়ে থাকি। চাঁদ বলে, ঠিক আছে, আমাকে তোমার বিয়ে করতে হবে না। আমিও আর তোমার কোনো কথা শুনবো না। আমি খাবারও খাবো না আর মেডিসিনও নিব না। বাবা, তোমাকে একটা কথা বলবো। আঙ্কেল বলুন। তুমি চাঁদকে বিয়ে করো। এসব কি বলছেন আঙ্কেল? আমি আপনার মেয়েকে সুস্থ করার দায়িত্ব নিয়েছি, কিন্তু তার জন্য আমি তাকে বিয়ে করতে পারবো না। বিয়ে কোনো ছেলে খেলা নয় আঙ্কেল। চাঁদ আমাকে অভিভেবে বিয়ে করতে চাইছে, কিন্তু চাঁদ যখন সুস্থ হয়ে যাবে তখন আমাকে চিনতেও পারবে না। আমি আপনার এই কথা রাখতে পারবো না আঙ্কেল, সরি। আমি তোমার পায়ে পড়ছি বাবা, তুমি আমার মেয়েটাকে বাঁচাও। আজও হাত কেটেছে, কাল যদি অন্য কিছু করে বসে, আমি তোমাকে কথা দিচ্ছি, চাঁদ সুস্থ হয়ে গেলে যদি তোমাকে চিনতে না পারে, আমি আছি তো, চাঁদকে সব বলবো। আর কি করছেন আঙ্কেল? আপনি আমার বাবার মতো। বাবা কখনো ছেলের পায়ে হাত রাখে না। আমি রাজি, আপনি বিয়ের ব্যবস্থা করুন। আঙ্কেল আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। এই সব কিছু যে চাঁদের মোবাইলে রেকর্ড হচ্ছে, আমি বা আঙ্কেল কেউ জানি না। চাঁদ সেই যে মোবাইলের ভিডিও অন করেছে তা আর অফ করেনি। আঙ্কেল চলে যায় বিয়ের ব্যবস্থা করতে। আমি আম্মুকে কল করে সব বলি। আমি জানি বাবা, তুই যা করবি সেটা কখনো ভুল হতে পারে না। আমার কোনো আপত্তি নেই। আম্মুর সাথে আরও কিছু সময় কথা বলে কল কেটে দেই। হঠাৎ পেছন থেকে চাঁদ জড়িয়ে ধরে। আমি জানি তো আমার জান আমার কথা না রেখে পারবেই না। তুমি যে আমাকে খুব ভালোবাসো সেটা আমি খুব ভালো করেই জানি। এই মেয়ে জাতে মাতাল, কিন্তু তাহলে ঠিক আছে, সুস্থ হবার পর আমাকে না চিনলে খবর আছে। আমি চাঁদকে আমার দিকে ঘুরিয়ে বলি, আর কখন এমন পাগলামি করবে না। তুমি তাহলে আমাকে আর কষ্ট দিবে না? আচ্ছা দিব না, এখন তুমি রেডি হয়ে নাও, আঙ্কেল কাজী নিয়ে চলে আসবে। এখন তুমি আমাকে শাড়ি পরিয়ে দিয়ে রেডি করে দিবে। একটু পর তো আমরা বিয়ে করছি, এখন তো আর সমস্যা নেই। একটু আগে না বলেছিলাম? কি করেছে তা তো দেখলেনি, তাই আর না করেনি। এক প্রকার বাধ্য হয়ে শাড়ি পরিয়ে দিলাম। কিছু সময় পর আমাদের বিয়েটা হয়ে যায়। মুনা আমার কাছে এসে বলে, তুমি এখান থেকে আমার দুলাভাই ডাক্তারবাবু। পিচ্ছি শোনা, আমি এখন তোমার দুলাভাই। মুনা আমার গাড়ি চুমু দিয়ে চলে যায়। আমাদের বিয়ের সব কিছু মুনা ওর মোবাইলে ভিডিও করে রাখে। বাসর ঘরে বসে আছি দুজন। বাসর রাতে বউ ভয় পায় শুনছি, কিন্তু এখন আমার ভয় করছে। এই মেন্টাল মেয়ে যদি এখন জোর করে কিছু করার জন্য, আমি তো তাহলে শেষ। চুপচাপ বসে আছো কেন? আজ তো আমাদের বাসর রাত, তুমি আজ আমাকে আদর করবে না? বিয়ে করতে চেয়েছো, বিয়ে করেছি, এখন অন্য কিছু করার জোর করবে না। আগে তুমি সুস্থ হয়ে নাও, তারপর সব হবে। এই মেয়ে আমার কথা শোনার পাত্রী নয়। জোর করে বাসরটাও হয়ে গেল। সকালে ঘুম থেকে উঠে দেখে চাঁদ আমার বুকে শুয়ে আছে। চাঁদকে বালিশে শুয়ে দিয়ে ওয়াশরুমে চলে যাই। এভাবেই দেখতে দেখতে কেটে যায় 1 মাস। এখনও চাঁদের কোনো পরিবর্তন হয়নি। আমি ছাড়া কারোর সাথে খুব একটা কথা বলে না। আমি চাঁদকে ঘুমে রেখে হসপিটালে গিয়েছি। আম্মুর সাথে দেখা করতে গিয়েছি। রুমে বসে বসে ভাবছি কী করলে চাঁদ আগের মতো সুস্থ হয়ে যাবে। বসা থেকে উঠে দাঁড়াতে রুমে কিছু খুঁজতে থাকি। হঠাৎ একটা ডায়েরি দেখতে পাই। ডায়েরিটা পড়তে থাকি। অভির সাথে দেখা হওয়া থেকে অভির মৃত্যু পর্যন্ত সব লেখা আছে। আমার মাথায় একটা প্ল্যান আছে। আঙ্কেল রুমে এসে বলি, আঙ্কেল চাঁদকে সুস্থ করে একটা আইডিয়া পেয়েছি। আমি 90% শিওর এতে চাঁদ সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। কি করতে চাইছো বাবা, বলো।
অভি আর চাঁদের সম্পর্কটা যেভাবে শুরু হয়, যা যা হয়েছে সব কিছু ওর চোখের সামনে যদি আনতে পারি, তবে চাঁদ আবার আগের মতো হয়ে যাবে। তোমার যা ভালো মনে হয় তাই করো বাবা। যেমন ভাবনা তেমন কাজ। আমার কিছু ফ্রেন্ডদের আসতে বলি আর তাদের সব কিছু বুঝিয়ে দেই। আমি, চাঁদ, আঙ্কেল, মোনা পাশাপাশি বসে আছি। আমার বন্ধুরা চাঁদ আর অভির সম্পর্কে নিয়ে যাচ্ছে, একটা ছোট নাটকের অভিনয় করছে। চাঁদ কেমন করছে মনে হচ্ছে কাজ হচ্ছে। যখন অভি অ্যাক্সিডেন্ট করে, চাঁদ অভির লাত জড়িয়ে ধরে কান্না করে, সেখানে আসতেই চাঁদ অভি বলে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে যায়। চাঁদকে কোলে তুলে রুমে চলে আসি। বন্ধুরা বিদায় নিয়ে চলে যায়, সবাই চেঞ্জ ফেরার অপেক্ষায় আছি। তুমি আজ আমাকে আদর করবে তো? চোখ খুলে নিজেকে বেডে আবিষ্কার করি। আব্বু মুনা আমার মাথার পাশে বসে আছে, আর একটা ছেলে আমার দিকে তাকিয়ে আছে। চাঁদ, তোমার সেন্স ফিরেছে? আগের কোনো কথা তোমার মনে পড়েছে? আগের কোনো কথা মনে পড়ছে না। আর কে আপনি? আব্বু মুনা, আমার কি হয়েছে? চাঁদের আগের কথা সব মনে পড়ে গেছে, কিন্তু আমাকে ভুলে গেছে। খুশি হবো নাকি কষ্ট পাবো বুঝতে পারছি না। তুই সুস্থ হয়ে গিয়েছিস মা, আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। সুস্থ হয়েছি মানে? আমার কি হয়েছিল আব্বু? আজ প্রায় 5 মাস আপু, তুমি সব কিছু ভুলে গিয়েছিলে, আমাদের সাথে কথা বলতে না, কিন্তু দুলাভাই তোমাকে সুস্থ করে দিয়েছে। দুলাভাই মানে? কে তোর দুলাভাই? কেন আপু, এই তো তোমার পাশে বসে আছে। তুমি কি দুলাভাইকে চিনতে পারছো না? আব্বু, মুনা এসব কি বলছে? মোনা ঠিকই বলছে মা, তুই নিজেই জোর করে হাবিবকে বিয়ে করেছিস। আমি জোর করে এই ছোট লোককে বিয়ে করছি? ইম্পসিবল আব্বু। তখনই মুনা ওর মোবাইল বের করে আমাদের বিয়ের ভিডিও দেখায়। আমি বেশ অবাক। একটা অসুস্থ মেয়ের ফায়দা নিয়ে তাকে বিয়ে করতে আপনার লজ্জা করলো না? হাহ, করবে কি করে? আমার আব্বু সম্পত্তি দেখে লোভ সামলাতে পারেননি। আপনি ডক্টর, এটা ভাবতে ঘৃণা হচ্ছে। চাঁদ, তুমি তো আমাকে বিয়ে করতে বাধ্য করেছো, আমি তো এই বিয়ে করতে চাইনি। এই ছোট লোকের বাচ্চা, তোর সাহস হয় কি করে আমার শরীরে হাত দেবার? আমার অসুস্থতার সুযোগ নিয়ে আমাকে বিয়ে করে আমার আব্বুর সব সম্পত্তির মালিক হবার স্বপ্ন দেখিস? এই মুহূর্তে আমাদের বাসা থেকে বের হয়ে যা। আমি জানতাম ঠিক এমনটাই হবে। আঙ্কেল কিছু বলতে চাইছে, আমি আঙ্কেলকে থামিয়ে দিয়ে কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে আসি নিজেদের বাসায়। ছেলেটা তোর জন্য এত কিছু করলো আর তুই ছেলেটাকে অপমান করে বাসা থেকে বের করে দিলি। এটা তুই ঠিক করিসনি চাঁদ। তুই হাবিবকে বাধ্য করেছিস তোকে বিয়ে করতে। বিশ্বাস না হলে নিজের বাম হাত দেখ, হাবিব তোকে বিয়ে করতে চাইনি বলে তুই নিজেই হাত কেটেছিস। আব্বুর কথা শুনে হাতের দিকে তাকিয়ে দেখি সত্যিই হাতটা কাটা। আব্বু মুনাকে নিয়ে চলে যায়। আমি ভাবতে থাকি, সত্যিই কি আমি এমনটা করেছি? কিন্তু আমি তো তখন অসুস্থ ছিলাম, কিছু ভাবতে পারছি না। একটু ঘুমানোর চেষ্টা করি। বাসায় এসে সোজা নিজের রুমে চলে আসি। আমি কখনো সিগারেট খাইনি, কিন্তু আজ খেতে ইচ্ছে করছে, তাই আসার সময় এক প্যাকেট সিগারেট নিয়ে আসি। ব্যালকনিতে সে সিগারেট এক টান দিতেই মনে মনে বলতে থাকি, ভালোবাসায় আজ আমি অপরাধী। তাই তো ভালোবাসার আদালতে সঠিক বিচার পেলাম না। সব কিছু সেই বলল, আমাকে কিছু বলার সুযোগই দিল না। বুকের পাঁজরে খোদা তুমি মন দিলা, আর সেই মনে তো ভালোবাসা একটু 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 করে রোপণ করলে। তাহলে কেন সেই ভালোবাসায় আজ আমি অপরাধী? মনের মানুষ বাদী হইয়া করিল বিবাদী। আর অনেক কথা ভাবছি। হঠাৎ কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে তাকিয়ে দেখি আম্মু। আম্মুকে জড়িয়ে ধরে কান্না করে দেই। কাঁদিস না বাবা, দেখবি সব ঠিক হয়ে যাবে। তোমাকে এসব কে বললো? বিআই মশাই কল করে সবই বলল। আম্মু, তোমার কোলে একটু ঘুম পাড়িয়ে দিবে প্লিজ? আম্মু আমাকে রুমে এনে শুয়ে দেয়। আমি আম্মুর কোলে মাথা রেখে শুয়ে পড়ি। এভাবে দেখতে দেখতে কেটে যায় আরও 2-1 মাস। আর এই 2 মাসে চাঁদের কথা খুব মনে পড়েছে, কিন্তু কখনো ওকে বিরক্ত করেনি। হসপিটালে এসে রোগীর চেম্বারে বসে থাকি, উল্টো দিকে ঘুরে চোখ বন্ধ করে আছি। হঠাৎ কেউ বলে, একটা মেয়ে একটা ছেলে হারিয়ে পাগল হয়ে যাচ্ছে, আপনি কি তাকে সুস্থ করার দায়িত্ব নেবেন? সরি, আমি এসব করি না, আপনি অন্য কারোর সাথে যোগাযোগ করুন। আমি বিরক্ত নিয়ে সামনের দিকে ঘুরে দেখি চাঁদ। আপনি এখানে? কেন, আমার আসতে কি বারণ এখানে? না, বারণ হবে কেন, বলুন কেন এসেছেন। একটু আগেই তো বললাম। আমিও বলেছি আমি এসব ছেড়ে দিয়েছি। আমার দিকে তাকিয়ে বলো হাবিব। আর কি চান আপনি? সেদিন আমাকে অপমান করেও হয়নি। আমি তো আসতে চাইনি, তোমার বাবু তোমাকে দেখতে চাইছে।
আমার বাবু মানে কি বলছো তুমি? আমি হাবিকে একটু আগের কথা বলতে থাকি। রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, তখনই বমি পায়। দৌড়ে ওয়াশরুমে চলে যাই। একটু পর ফ্রেশ হয়ে এসে আব্বুকে বলি। আব্বু ডক্টর আঙ্কেলকে কল করে আসতে বলে। ডক্টর আঙ্কেল চেক আপ করে বলে আমি মা হতে চলেছি। আব্বু আর মোনা খুশি হলেও আমার খুব রাগ হয়। কিছু সময় পর আব্বু ডাক্তার আঙ্কেলকে নিয়ে চলে যায়। আমি মোবাইল হাতে নিয়ে হাবিবকে কল করতে গেলে আমার হাতে চাপ লেগে গ্যালারিতে চলে যাই। এতদিন মোবাইল হাতে নিইনি, নিজেকে আগের মতো গোছাতে ব্যস্ত ছিলাম। দেখি হাবিবের সাথে আমার অসংখ্য ছবি, সবগুলো ছবি আমার হাতে তোলা। মোবাইল আমার হাতে দেখে বুঝতে পারলাম আর একটা ভিডিও অন করতেই দেখি হাবিব আমার চুল মুছে দিচ্ছে, চুল ঠিক করে দিচ্ছে। আমি হাবিবকে জোর করছি শাড়ি পরিয়ে দেবার জন্য, হাবিব না করছে। এরপর আমি বিয়ের জন্য জোর করছি। এক পর্যায়ে আমি আমার হাত কেটে ফেলি। হাবিব আমাকে থাপ্পড় দিয়ে চিৎকার করে কিছু বলে, অন্যদিকে ঘুরে যায়। আমি কান্না করতে করতে রুম থেকে চলে যাই। এখন আব্বু হাবিবকে আমাকে বিয়ে করতে বলছে, হাবিব না করছে। আব্বু হাবিবকে পা ধরতে গেলে হাবিব বাধ্য হয়ে রাজি হয় আমাকে বিয়ে করতে। আব্বুর থেকে হাবিবের আম্মুর নাম্বার নিয়ে কল করে হাবিবের কথা জিজ্ঞেস করতেই বলে হসপিটালে। 1 সেকেন্ডও লেট না করে চলে আসি তোমার কাছে। তুমি মা হবে আর আমি বাবা, এর চেয়ে খুশির আর কি হতে পারে? তুমি আমাকে মাফ করে দাও। তুমি আমাকে যেই খবর দিয়েছো আমি আর তোমার উপর রেগে নেই। এসো আমার বুকে। চাঁদ আমার বুকে ঝাঁপিয়ে পড়ে বাচ্চাদের মতো কেঁদে দেয়। এটা দুঃখের কান্না নয়। আজকে আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের মতো বিদায় নিন। দেখা হচ্ছে আগামীকালকে নতুন কোনো গল্প নিয়ে। সবাই ততক্ষণ আমাদের পাশেই থাকুন। এখনও চ্যানেলে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে। বাসরাতে বউ গলায় ছুরি ধরে বুকের ওপর বসে আছে। মনে মনে আল্লাহ আল্লাহ করতেছি, জানি না এটা কোন জঙ্গি গোষ্ঠীর সদস্য। আজ আমার বাসরাত। ভাবি আজরাইলের ঘরে ঢুকিয়ে দিল। দরজা বাহির থেকে লাগিয়ে দিয়ে বলল, বাসরাতে যেন ঠিকঠাক বিড়াল মারা হয়। ভয়ে ভয়ে বাসর ঘরে ঢুকেই বউকে জিন্স প্যান্ট পরা দেখে অবাক হলাম। মনে মনে বলছি, এর চেয়ে লুঙ্গি থুকু প্লাজো পরলেও তো মানানসই থাকতো। খাটের ওপর বসে বউকে শাড়ি পরার কথা বলতে গেলেই আমাকে খাটে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে গলায় চাকু ধরলো। এই এই কি করছো? গলায় লেগে যাবে তো। আমি বাসর রাতেই মরতে পারবো না। কথার হাত থেকে ছুরিটা নিয়ে বললাম, আরে আমি কি জানতাম নাকি তোর বয়ফ্রেন্ড শাড়ি পরে আসবে? আর শোনেন, আপনার মতো ময়দা সুন্দরকে আমার বিয়ে করার ঠেকা পড়েছে। নির্ঘাত বাবা বলেছে তাই কেউ বিয়ে করে না। আবার দেমাক কত, একজনের সাথে বিয়ে হওয়ার কথা ছিল, সে তো অন্য মেয়েকে নিয়ে বিয়ের দিনই পালিয়েছে। আর পোড়ামুখীকে আমার ঘরে চাপিয়ে দিয়ে গেছে। এই তুই চুপ করবি? তোর কোন পাকা ধানে মই দিয়েছি? এখনো তোকে বাঁচিয়ে রেখেছি চাচার আর কোনো ছেলে নেই বলে। নিজে কেমন প্রতিবার মেয়েরা ছ্যাঁকা দিয়ে চলে যেত আর ভ্যা ভ্যা করে কাঁদতো। তোর চেয়ে ভাদাইম্মাও ভালো আছে। তাও তোর মতো নয়। বাসরাতে শাড়ি খুলে কি পোশাক পরছে? আমার মন চেয়েছে পড়েছি। হয়েছে, সর, ঘুমাবো। কি বললি? আমার সাথে ঘুমাবি তুই? না, কোনোদিনও নয়। এই নে বালিশ, বিছানায় থাকতে হলে তোকে মরতে হবে। কি আর করার, বালিশ আর চাদর নিয়ে শুয়ে পড়লাম। কি যে মশা ধরতেছে। সবার বাসর হয় আর আমার শালা মশার কামড় খেতে হয়। কেন যে বাবা এই জঙ্গিটাকে আমার জন্য বউ করাইলো? জঙ্গিটা আমার আপন চাচাতো বোন। তবে চাচাতো বোন হলে কি হবে, ছোটোবেলা থেকেই কেমনে আমাকে বকা শোনানো যাবে সে সুযোগ খুঁজে এখনও মনে আছে। আম পেরে দেয়নি বলে নিজের চিঠি লিখে আমার নামে বসিয়ে দিয়ে সাথীকে দেয়। আর সাথে প্রিন্সিপালকে বলে সাথীকে লাভ লেটার দিয়েছি। তারপর বাকিটা ইতিহাস। প্রিন্সিপাল নতুন বেদ ভাঙছে আমার পিঠে। আজ কথার বিয়ে ছিল, এদিকে তার বয়ফ্রেন্ড আসছিল ওকে নিয়ে পালাতে, তাও আর বোরকা পরে মেয়ে সেজে। বিষয়টা বুঝতে পেরে নারী পাচারকারী বলে পিটিয়ে পুলিশে দিয়ে দেওয়া হয়। কিন্তু বিপদ হলো তখন, যখন কথার হবু শ্বশুর বলল তার ছেলে অন্য মেয়েকে নিয়ে পালিয়েছে। এদিকে কাকা এসে বাবাকে অনুরোধ করে, বাবা কথা ফেলতে পারে না, রাতেই বিয়ে হয়ে যায়। তারপর যত কাহিনী। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে যাই মনে নেই। ঘুম থেকে সজাগ পেতেই দেখি পাশে মশার কয়েল। যাক বাবা, গুন্ডি হলেও মন ভালো আছে। হঠাৎ মনে পড়লো এখন একটু মজা করা যায়। যেইভাবে সেই কাজ। কয়েকটা তেলাপোকা কথার মুখের কাছে নিয়ে ছেড়ে দিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর শুরু হলো চিল্লাচিল্লি। কোন জানি পেতনি এসে আমার ওপর পাড়া দিল। মনে হচ্ছে পাটা গেল, তবুও হাসতেছি। যাক বাবা, কাজ হয়েছে। আমার হাসি দেখে কথা বুঝতে পেরেছে তেলাপোকার কাজটা আমি করেছি। তারপর কিছু না বলে ওর বিছানায় গিয়ে শুয়ে পড়ে। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য যখন ডাইনিং টেবিলে যাই, সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে।
মনে হচ্ছে চিড়িয়াখানার বাদরটা আজ এদের বাড়িতে চলে এসেছে। ছোট বোন ঋত্য, সে তো সেই হাসতেছে। এই তোর হাসির কি হলো? না ভাইয়া, তুমি যে এত সুন্দর লিপস্টিক দিতে পারিস আগে জানতাম না। মানে কি বলছিস? কেন লিপস্টিক দিব? লিপস্টিক তুই দিবি কেন? রাতে আমার চুনো ভাইটাকে আমার লক্ষ্মী ভাবে দিয়ে দিছে। রিত্যের কথা শুনে তাড়াতাড়ি রুমে গিয়ে আমি গালে ঠোঁটে লিপস্টিকের দাগ দেখি। রাগে শরীর কাঁপছে। পাশ থেকে কথা বলে উঠল, এখন কেমন লাগে রাতে তেলাপোকা দিয়ে ভয় দেখানো? দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। তুই কি মনে করিস আমি তোকে ভয় পাবো? ছোটবেলার কথা মনে নেই? এখন তো ক্লিন শেভ দিতে পারিস না, খোঁচা খোঁচা দাড়ি মুখে রাখিস। কথাটা শুনেই বুকটা কেঁপে উঠল। মনে মনে বললাম, এভাবে কথার সাথে পারা যাবে না, অন্য বুদ্ধি করতে হবে, যাই করতে হবে কৌশলে। এদিকে বাসার সবাই আমাদের ঝগড়া দেখে হাসবে না কাঁদবে বুঝতে পারছে না। এখনও বাসর হয়নি। ভাবিকে বলতেই ভাবি বলল, তুমি কাপুরুষ, তোমার ভাইয়ের কাছ থেকে শিক্ষা নিতে পারো না? ভাবি কি করব, রাতে ঘুমানোর আগে চাকু নিয়ে ঘুমায়। বউ পেলে বউ পাবো, জীবন তো আর পাবো না। মাঝরাতে কারো মিষ্টি মধুর ভালোবাসার কথা শুনে ঘুম ভেঙে গেল। হ্যালো, চুনা মন্নাটা আমার বাবুটা ঘুমিয়েছে। মনে মনে বললাম, আল্লাহ, মনে হয় অধমের দিকে চোখ তুলে তাকিয়েছে, নিজের বউটা চোনা মনা করে রেখেছে। হঠাৎ যখন বলল, জানো বাবু, বুড়াটা নিচে ঘুমাচ্ছে, নাক ডাকার শব্দে ঘুম আসছে না, তুমি আমায় নিয়ে যাও, তোমার ছাড়া বাঁচবো না। আর এদিকে বুড়াটা সারাদিন আমার সাথে ঝগড়া করে। বুঝতে বাকি রইল না, শাকচুনিটা ওর খাটাস বয়ফ্রেন্ডের সাথে আই লাভ ইউ করছে। এজন্যই তো বলি, যাকে জীবনে আপনি বলে ডাকতে শুনলাম না, সে আবার চুনা বাবু বলে ডাকবে। আর খুব কষ্ট হচ্ছে। ভার্সিটির সব মেয়েরা আমাকে কিউট বেবি বলতো, আজ আমাকে শাকচুনিটা বলে কিনা বুইরা বেড়া। পকেট থেকে ফোনটা বের করে বলতে লাগলাম, আমার পরাণ পাখি, তুমি কবে আসবে? কতদিন তোমায় দেখি না। ওগো আমার ময়না পাখি, জানো সাথী, মানুষ যেমন অন্ধকারে চাঁদকে দেখে, তেমনই আমার ঘরে একটা পেতনি আছে। সেই পেতনির মুখ যখনই আমি দেখি, তখনই মনে হয় তোমার পরীর মতো চেহারাটা ভেসে ওঠে। তুমি এ সপ্তাহে আসবে, তোমায় বিয়ে করব। কথার দিকে চেয়ে দেখে রাগে ফুলতেছে। মোবাইলটা হাত থেকে নিয়ে এক ধাক্কায় কবরে পাঠিয়ে দিল। কি মনে করছেন মোবাইল ভেঙে ফেললেই কি আমাদের আলাদা করতে পারবেন? না, কখনোই না। ছোট্টবেলার প্রেম। সাথী এ সপ্তাহে বাসায় যাচ্ছে। কথার আগে হনহনিয়ে বিছানায় শুয়ে পড়ল। এদিকে আজ কেন জানি লুঙ্গি ডান্স দিতে মন চাচ্ছে। শালার কপাল, বিয়ের 2 মাস হয়ে যাচ্ছে, বউকে বুকি নিয়ে ঘুমাতে পারি না। পরের দিন সকালবেলা বসে পেপার পড়ছি, হঠাৎ কথা মাথা ঘুরিয়ে পড়ে গেল। তাড়াহুড়ো করে হসপিটালে নিয়ে গেল সবাই। বাইরে বসে আছি, খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার সবাইকে রুমে নিয়ে বলল, খুশির সংবাদ আছে, কথা মা হতে চলেছে। মা বাবার আনন্দ দেখে কে, কিন্তু আমার কথাটা শুনে বাল্বের মতো ফিউজ হয়ে গেলাম। মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। কথাকে বাসায় নিয়ে আসা হয়েছে। রাত্রেবেলা রুমে চুপচাপ বসে আছে। কথার কাছে যেতে উঠে দাঁড়ালো, থাক, আর সম্মান দেখাতে হবে না, আপনাকে কয়েকটা প্রশ্ন করব, উত্তর দিবেন ঠিকঠাক। মাথা নাড়িয়ে সম্মতি দিল। আচ্ছা, আপনার সাথে কখনো আমার শারীরিক সম্পর্ক হয়েছে? কথাটা শুনে কথা অবাক হয়ে গেল। অবাক হওয়ার কিছু নেই, বলেন হয়েছে কি না। না, হয়নি। আপনাকে কখনো জড়িয়ে ধরা তো দূরের কথা, বিয়ের পর ঠিকমতো আপনার হাতটাও ধরার মতো সৌভাগ্য আমার মতো হবাগার কপালে জোটেনি। আর আজ শুনলাম আপনি অন্তঃসত্ত্বা। কোনো নষ্টা মেয়েকে স্ত্রী পরিচয় দিতে পারবো না, আপনাকে ডিভোর্স দিব। কথাটা শুনেই কান্না করে দিল। বিছানা থেকে নেমে আমার পা দুটি জাপটে ধরে বলতে লাগলো, আমাকে ক্ষমা করে দাও, আমাকে তাড়িয়ে দিও না, আমি সত্যিই এমন কাজ করিনি, বিশ্বাস করুন আমাকে। কিসের বিশ্বাস? যাকে একটিবার স্পর্শ পর্যন্ত করেনি সে যদি প্রেগনেন্ট হয়, তাহলে কিভাবে বিশ্বাস করি? প্লিজ তোমার পায়ে পড়ি, মিথ্যা অপবাদ দিও না আমায়। তাহলে তুমি বলতে চাচ্ছ ডাক্তারের রিপোর্ট মিথ্যা? কোনো কথা বলছে না, চোখ দিয়ে অজরে পানি পড়ছে। না খেয়ে অফিসে চলে গেলাম। রাতের বেলা শুয়ে আসি, হঠাৎ বুকটা ভারী ভারী লাগতেছে। চোখ মেলে তাকিয়ে দেখি কথা আমাকে জড়িয়ে ধরে আছে ছোট বাচ্চার মতো। তার চোখের পানিতে আমার বুক ভিজে যাচ্ছে। এই কি করছো তুমি? তোমার মতো নষ্টা মেয়ের আমাকে জড়িয়ে ধরার কোনো অধিকার নেই। কার সাথে এমন বাজে কাজ করছো? নাকি যে ছেলেটাকে বিয়ের দিন মার দিয়েছিলাম তার সাথে? প্লিজ বিশ্বাস করো, ছোটবেলা থেকেই তোমাকে এটা সেটা নিয়ে রাগাতাম। একদিন আমার বান্ধবী জেরিন আমাকে বলে সে নাকি তোমাকে ভালোবাসে, তোমাকে দেওয়ার জন্য একটা চিঠিও দেয়। সেদিন চিঠিটা আমি তোমাকে দেইনি, কেন যেন আমার খুব কান্না পাচ্ছিল। তাই জেরিনকে বলে দিয়েছি তুমি অন্য কাউকে ভালোবাসো। জানো, সেদিন থেকেই তোমাকে ভালোবেসে ফেলি, কিন্তু কখনো তোমায় বলতে পারিনি। তুমি তো সারাক্ষণ আমার সাথে ঝগড়া করতে। জানো, যার সাথে বিয়ে ঠিক ছিল আমার,
সে ছেলেটা আমার বান্ধবী নিধির বয়ফ্রেন্ড। তাদের দুজনকে পালানোর টাকাটাও আমি তোমাকে পাওয়ার জন্য দেই। আর তুমি যেন আমাকে ভালোবাসো সেই জন্য বিয়ে বাড়িতে বোরকা পরে ওই ছেলেটাকে অভিনয় করতে বলি। বিশ্বাস করো, সত্যিই তোমায় অনেক ভালোবাসি। ঠাস করে লজ্জা করে না পাপ মুখে আমাকে ভালোবাসার কথা বলতে? তুমি মনে করেছো কি তোমার সাজানো গোছানো মিথ্যে কথা বিশ্বাস করব? কখনোই না। আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। শুয়ে পড়লাম। সারাদিনে কর্মব্যস্ততায় শরীরটা নিতিয়ে পড়েছে। চোখ জোড়া বন্ধ করতে গভীর ঘুমে তলিয়ে গেলাম। পরের দিন কথাকে নিয়ে ডিভোর্সের আবেদন করতে আসলাম। কথা শুধু আমার দিকে করুণ চোখে চেয়ে আসে। কথা কি বলবে? আমার জায়গায় যে কেউ হলেই এটাই করতো। বাসায় এসে ফ্রেশ হয়ে টিভি দেখতেছিলাম। এমন সময় দেখলাম কথা শাওয়ার গেল। রাতে শুয়ে আসি, হঠাৎ পাশের রুম থেকে চাপা কান্নার আওয়াজ আসছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত প্রায় 2টো সুই সুই। বিছানা থেকে উঠে পাশের রুমের দিকে চোখ পড়তে চমকে উঠলাম। কথা জায়নামাজে বসে মোনাজাতে কাঁদছে আর বলছে, হে পরম করুণাময় আল্লাহ তাআলা, সারা জাহানের অধিপতি, তুমি তো জানো আমি ফুলের মতো পবিত্র, কোনো পরপুরুষের সংস্পর্শে যাইনি, তবুও আজ আমার গর্ভে সন্তান। আমার করুণাময় আল্লাহ, আমি আমার স্বামীকে নিজের থেকে বেশি ভালোবাসি। তুমি তার কাছ থেকে দূরে সরিয়ে দিও না আমায়। আমার সম্মান তুমি রক্ষা করো, সতী নারীর সম্মান তুমি রক্ষা করো। কথার কান্না দেখে নিজের অজান্তে চোখের কোণে জল এসে পড়ে। কারণ পাগলিটাকেও যে বড্ড বেশি ভালোবাসি। মনে মনে ভাবলাম অনেক হয়েছে, আর না, খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি। ভালোবাসার মানুষকে এত কষ্ট দিতে হয় না। কথা রুমে আসার আগেই আলমারি থেকে সবুজ পাড়ে কালো তাদের শাড়িটা বের করলাম। কথা রুমে আসতেই বললাম, যাও শাড়িটা পরে আমার সামনে আসো। কথা এত রাতে আমার এই পাগলামি দেখে কিছুটা বিস্মিত হলো, কারণ আজ কোর্ট থেকে আসার পরই এই প্রথম কথা বলল। কিন্তু কথা কিছুক্ষণ পর শাড়ি পরে আসলো। তার মাঝে অন্য এক কথাকে দেখতে পেলাম। নষ্টা মেয়ের দিকে এইভাবে তাকিয়ে আছো কেন? আমি তো নষ্টা, তাই ভেবেছি তোমাকে মুক্তি দিয়ে দেব। আমি সুইসাইড করব। কথার মুখে সোসাইটির কথা আমার কলিজায় এসে বিঁধল। মুখটা চেপে ধরলাম। এই কি বলছো? তোমাকে ছাড়া কাকে নিয়ে বাঁচবো? আমাকে ক্ষমা করে দাও, তোমার গর্ভের সন্তানটা আমার। কথা আমার মুখে এমন কথা শোনার একদম প্রস্তুত ছিল না। তো তুমি আমাকে স্পর্শ করোনি, তবে কেমনে মা হলাম? একদিন ঘুমের বড়ির সাথে তার সাথে নেশার বড়ি মিক্সড করে দেই। যদিও এটা অন্যায় ছিল, কিন্তু এছাড়া কোনো উপায় ছিল না। তোমার ডায়েরি পড়ে তোমার বলার আগে জানতে পারি যে তুমি আমার সাথে অভিনয় করছো, আমাকে প্রচণ্ড ভালোবাসো, কিন্তু বলতে চাচ্ছ না। তাই কৌশলে এই বুদ্ধি করা। কথাটা বলার আগেই বুকে কারো কিল ঘুষির অনুভব করলাম। এই কি করছো? মরে যাবো তো। তোকে যে আমি মরতে দিব না, মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখবো। কথাটা বলে বুকের মুখ লুকালো কথা। এই রাত তো শেষ হয়ে যাচ্ছে, ফুলসজ্জাটা সেরে নেই। এই লুচুর হাড্ডি, আমার অনুমতি ছাড়াই সব করে ফেলছো। দেনমোহর যে বাসর রাতে দিতে হয়, দিয়েছিলে আমায়? হি হি হি। আচ্ছা, কত টাকা চাও দেনমোহর হিসেবে? যা চাই দিতে পারবে তো? সামর্থ্য থাকলে অবশ্যই দিব। আচ্ছা, দেনমোহর হিসেবে তোমাকে চাই, সারা জীবন তুমি পাশে থেকো, আর কিছুই চাই না। হসপিটালে বসে বসে এসব কথা ভাবছি। চোখ থেকে পানি টপ টপ করে পড়ছে। মনে মনে আল্লাহকে স্মরণ করছি। পাগলিটা অপারেশন থিয়েটারে যেতে চাচ্ছিল না। কথার চোখে চিকচিক করছিল পানি। হঠাৎ ডাক্তার সাথী অপারেশন রুম থেকে বের হয়ে বলল, মিস্টার রাজ, আপনার মেয়ে হয়েছে, ভেতরে যেতে পারেন। কথার বেডে গিয়ে দেখি কথার পাশে ফুটফুটে একটা বাচ্চা কান্না করছে। মেয়েটাকে কোলে তুলে নিয়ে কপালে ভালোবাসার স্পর্শ এঁকে দিলাম। হঠাৎ কথার দিকে চেয়ে দেখলাম কথা নড়াচড়া করছে না। বুকটা কেমন যেন ধকপক করে উঠল। এই কথা 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 বলো, চোখ খুলো। কথা বলছো না কেন? কথা কোনো কথা বলছে না। আমার বুকটা ফেটে যাচ্ছে। কথার মাথাটা বুকের সাথে জড়িয়ে ধরে কান্না করে দিলাম। হঠাৎ বুকে কারো মৃদু কামড় অনুভব করলাম। চোখ দিয়ে দেখি পাগলিটা মিটিমিটি তারার মতো চোখ খুলছে। কি হলো, ভয় পেয়েছো? ভয় পেয়ে লাভ নেই, আমি তোমাকে ফেলে কোথাও যাচ্ছি না। এখন আমার দল ভারী, মা মেয়ে মিলে একসাথে ঝগড়া করব। আপাতত আজকের মতো বিদায় নিন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে সামনের দিনে। ধন্যবাদ সবাইকে।